ইসলামী ন্যায় আজাদি। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির মৃত্যুতে বিক্ষোভ অব্যাহত। শাহবাগে আগ্রাসনী বিরোধী সমাবেশে জড়ো হচ্ছে ছাত্র জনতা। যথাযথ ব্যবস্থা যেন গ্রহণ করে, আর নয়তোবা আমরা এই বিষয়ে আরো বেশি সোচ্চার হব। আজকে কিন্তু বিপ্লবীদের নিরাপত্তা নাই, আজকে কোনো রাজনৈতিক দলের নিরাপত্তা নাই। হাদির মরদেহ দেশে পৌঁছাবে সন্ধ্যায়। জুমার নামাজে দোয়া প্রার্থনা। ঝালকাঠির গ্রামের বাড়িতে শোকাবহ পরিবেশ। শনিবার রাষ্ট্রীয় শোক ঘোষণা। প্রথম আলো, ডেইলি স্টার, ছায়ানট ও ধানমন্ডি ৩২-এ ভাঙচুর। অগ্নিসংযোগ প্রকাশ হয়নি দুটি পত্রিকায়। দুই সম্পাদকের সঙ্গে প্রধান উপদেষ্টার ফোনালাপ। দেশে ফিরতে ট্রাভেল পাসের আবেদন করেছেন তারেক রহমান। নেওয়া হয়েছে পরিবারের সদস্যসহ ৬ জনের বিমানে টিকিট। স্বাগত জানাতে বিএনপির প্রস্তুতি। লাতিন বাণিজ্যিক জোটের সাথে ইউরোপের চুক্তি ঘিরে উত্তাল বেলজিয়াম। আলুসহ বিভিন্ন কৃষি পণ্য ফেলে অভিনব প্রতিবাদ। আমন্ত্রণ দুপুরের বাংলাদেশে। আপনাদের সঙ্গে রয়েছে আমি মারফি রহমান। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, বিস্তারিত সংবাদ জানাবো। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে হত্যার প্রতিবাদে শাহবাগ লোকারণ্য। কিছুক্ষণের মধ্যেই শুরু হবে আগ্রাসন বিরোধী সমাবেশ। জুমার নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ থেকে ছাত্র জনতার জড়ো হতে থাকেন শাহবাগ এলাকায়। এর আগে ওসমান হাদির গায়েবানা জানাজা পড়া হয়। আগ্রাসন বিরোধী সমাবেশ থেকে তোলা হতে পারে হত্যাকারীদের দেশে ফিরিয়ে এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি। বেলা ১১টার দিকে প্রধান উপদেষ্টার কার্যালয়ের দিকে এগুতে থাকেন বিক্ষোভকারীদের একাংশ, কিন্তু হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে পুলিশ ব্যারিকেড দিলে বাংলা মোটর মোড় ঘুরে আবার শাহবাগে অবস্থান নেন তারা। দর্শক, সহকর্মীদের কাছ থেকে আমরা আরো তথ্য জানবো। শাহবাগ এলাকা থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আরিফুর রহমান। সবুজ, আগ্রাসন বিরোধী সমাবেশের কি অবস্থা এখন, সব মিলিয়ে জানাবেন সেখানকার পরিস্থিতি। সবুজ, আপনি কি শুনতে পাচ্ছেন? এনসিপির পক্ষ থেকে শাহবাগে যে বিক্ষোভের ডাকটি দেওয়া হয়েছিল, সেই বিক্ষোভটি স্থগিত করা হয়েছে। তারা মূলত যেই সংখ্যাটি করছেন, তাদের বিক্ষোভে ঢুকে একটি পক্ষ নাশকতার পরিকল্পনা বা গতকালকে যে ঘটনা ঘটেছে, ভাঙচুর ভায়োলেন্সের যে ঘটনা ঘটেছে, সেটি করতে পারে জুলাই বিরোধী শক্তি। সেই রকম সংখ্যা থেকে তাদের যে এই শাহবাগের সমাবেশটি, সেটি স্থগিত করেছে। এবং এর প্রেক্ষিতে কিন্তু যেহেতু সকাল থেকে মূলত এখানে বিভিন্ন, যেটি গতকালকে রাতেও ভোর পর্যন্ত অনেকে অপেক্ষা করছিলেন, ভোর হওয়ার পর সকাল থেকেই বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন মানুষজন এখানে জড়ো হতে থাকেন এবং সেই জমায়েতটি এই অবস্থায় অর্থাৎ দুপুর নাগাদ এই পর্যন্ত এসেছে। বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন পক্ষ আসলে এই জায়গাটিতে অবস্থান নিয়েছেন এবং তাদের প্রতিবাদ জানিয়েছেন। কিছুক্ষণ আগে ইসলামী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে একটি সমাবেশ হয়েছে। তারপরে এখানে শুক্রবারের জুম্মার যে নামাজ, সেই জুম্মার নামাজ আদায় করেছেন এবং জুম্মার নামাজ শেষে একটি দোয়া করেছেন শরীফ ওসমান হাদির নিহতের যে মাগফিরাত কামনায় একটি দোয়া কামনা করা হয়। দোয়াটি শেষ হয়েছে এই মুহূর্তে এবং এরপরেই আসলে তাদের যেহেতু এনসিপির পক্ষ থেকে এখানে সমাবেশের ডাক দেওয়া হয়েছিল, সেই সমাবেশটি স্থগিত করা হয়েছে।
এরপরে আসলে এই অংশ যারা বিভিন্ন জায়গা থেকে বিচ্ছিন্নভাবে এই জায়গায় জমায়েত হয়েছেন তারা আসলে এই জায়গাটিতে থাকবেন কি থাকবেন না সেইটি এখন পর্যন্ত আসলে নিশ্চিত না, কারণ এখানে যেটি বলছিলাম বারবার অনেকগুলো পক্ষ রয়েছে। এখানে ইসলামী ছাত্র আন্দোলন যেমন রয়েছে, এখন তারা বড় অংশটি তাদের পক্ষ থেকে রয়েছে, এর বাইরেও বিভিন্ন মানুষজন, সাধারণ মানুষও কিন্তু এখানে এসে জমায়েত হয়েছেন এবং বিক্ষোভ করছেন। সেই জায়গা থেকে আসলে ইসলামী ছাত্র আন্দোলন বা এই অংশটির যে নির্দিষ্ট যে একটি জায়গা রয়েছে যে এখানে থেকে তারা বিক্ষোভটি কন্টিনিউ করবেন, সেই জায়গাটি তারা এখন পর্যন্ত আসলে নিশ্চিত হওয়া যাচ্ছে না। মূলত মাত্র দোয়াটি শেষ হলো, এখনও তাদের যে স্লোগান সেই স্লোগান এবং তারা যেটি বলছেন যে জুলাই বিরোধী যে শক্তি তারা সক্রিয় রয়েছে, যারা হাদির উপর এই ঘটনাটি ঘটিয়েছে তারা যেভাবে পালিয়ে গিয়েছে সেই জায়গাটিতে সরকারের যে ব্যর্থতা সেই ব্যর্থতার কথা বলছেন, এবং যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদের জন্য দ্রুত চিহ্নিত করে গ্রেফতার করা হয়, শাস্তির আওতায় নিয়ে আসা হয়। যদি দেশ থেকে পালিয়ে যায় তাদেরকে গ্রেফতারে বা তাদেরকে আন্তর্জাতিক যে আইন রয়েছে দেশে ফিরিয়ে আনার সেই আইনের প্রয়োগ করে ভারতের সঙ্গে যদি ভারতে পালিয়ে যায় সেই জায়গাটি যদি নিশ্চিত হয় সরকার, তাহলে ভারতের সঙ্গে যে বন্দি বিনিময় চুক্তি রয়েছে সেই চুক্তির আওতায় তাদেরকে যদি ফিরিয়ে আনা যায় সেই জায়গাটি থেকে সরকারকে চাপ দেওয়ার কথা বলছেন, সেই সরকারকে জোর দেওয়ার কথা বলছেন। সবকিছু মিলিয়ে এখানে বিক্ষোভটি এখনো চলছে, কিন্তু যেহেতু এনসিপির পক্ষ থেকে এখানে বিক্ষোভের ডাক দেওয়া হয়েছিল। আর সবুজ, আপনাকে ধন্যবাদ। পরবর্তী সংবাদে আপনার সাথে আমরা আবার যোগাযোগের চেষ্টা করব। দর্শক, এই পর্যায়ে আমরা যাচ্ছি শাহবাগ এলাকায়, সেখানে রয়েছেন আমাদের আরেক সহকর্মী শামীম রেজা, যাচ্ছি তার কাছে। শামীম, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তো নিশ্চয়ই অনেকে যোগ দিচ্ছেন সমাবেশে, সেখানকার সার্বিক অবস্থা কেমন দেখছেন? শাহবাগের পুরোপুরি চিত্রটা আমাদেরকে তুলে ধরবেন। জুমার নামাজ শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিছুক্ষণ আগেই আসলে আগ্রাসন বিরোধী যে সমাবেশ সেই সমাবেশে মিছিল নিয়ে তারা অংশ নিয়েছেন, যেখানে ডাকসু ভিপি থেকে শুরু করে ডাকসুর সব নেতৃবৃন্দকে আমরা দেখেছি যে মিছিলটা নিয়ে আসলে তারা শাহবাগে এসেছেন, এবং এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন পুরো শাহবাগ আসলে উত্তাল। কিছুক্ষণ আগে শহীদ হাদির মাগফিরাত কামনা করে লম্বা মোনাজাত হয়েছে, দোয়া হয়েছে, যে সেখানে তার আত্মার সন্তুষ্টির জন্য দোয়া করেছেন এখানে উপস্থিত তার শুভানুধ্যায়ীরা। তবে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মিছিলটি এসেছে সেই মিছিলটি ফলো করতে করতেই আসলে শাহবাগ শিক্ষার্থীদের অধিকাংশ সেই মিছিলের মধ্য দিয়েই আসলে এই আগ্রাসনবিরোধী সমাবেশে অংশ নিয়েছেন। কয়েকজনের সাথে কথাও বলেছি, তারা আসলে সেখানে যেটা বলছিলেন, তারা এখান থেকে বলছিলেন যে ভারতীয় আগ্রাসন বিরোধী তাদের যেসব আগ্রাসন বিরোধী বিষয়গুলো আসলে তারা এখানে তুলে ধরবেন, এবং তারা জাতিকে মেসেজ দিতে চান যে পার্শ্ববর্তী দেশের মেসেজে এই দেশ চলবে না, নতুন করে তারা যদি আবারও বাংলাদেশকে শাসন করতে চায় তাদের দুঃস্বপ্ন পরিণতি বলছেন। এবং তারা বারবারই বলার চেষ্টা করছেন যে শহীদ হাদিকে যেভাবে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে এবং পরিকল্পিতভাবেই যে আসামিরা এত সুনিপুণভাবে দেশ ছেড়ে পালিয়ে গেল, এই সবই আসলে সরকার এবং আইন শৃঙ্খলা বাহিনীর ব্যর্থতা বলেই তারা মনে করছেন, এবং এই ব্যর্থতার দায় নিয়ে তারা সেই রাত থেকে এখন পর্যন্ত মোটা দাগে তারা বারবারই বলছেন যে স্বরাষ্ট্র উপদেষ্টা এবং আইন উপদেষ্টাকে অবশ্যই পদত্যাগ করতে হবে। 2 বছর পর্যন্ত হলেও আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি না করতে পারার দায় এই দুইজনকে নিতে হবে, এমনটাই তারা বলছেন। এবং এখন পর্যন্ত আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবস্থা, এই সব কিছুর জন্য সরকারের দুর্বলতা এবং ভঙ্গুর শাসন ব্যবস্থায় দায়ী বলে মন্তব্য করেন তারা। এই মুহূর্তে আসলে আমরা দেখতেই পাচ্ছেন যে ডাকসু নেতারা কথা বলছেন, সমাবেশে ডাকসু নেতারা কথা বলা শুরু করেছেন, যেখানে ভিপি জিএস সহ ডাকসুর সব পর্যায়ে নেতারাই এখানে অবস্থান করছেন, এবং তারা আগ্রাসন বিরোধী এই সমাবেশে নানা দিক নির্দেশনা তুলে ধরবেন, এবং সকাল থেকেই বলার চেষ্টা করছেন
বলছিলেন যে আমরা সরকারের কাছ থেকে সুনির্দিষ্ট দিক নির্দেশনা চাই, যে দিক নির্দেশনা থাকবে, কিভাবে বিচার হবে, কিভাবে পালিয়ে যাওয়া সন্ত্রাসী আততায়ীদেরকে দেশে ফিরিয়ে আনা হবে, সব কিছু মিলিয়ে সুনির্দিষ্ট কোনো রূপরেখা ছাড়া তারা এই আন্দোলন, এই কর্মসূচি কোনোভাবেই বন্ধ করবেন না, এমনটাই জানাচ্ছিলেন। এবং আমরা এখন দেখতে পাচ্ছি আসলে তাদের সেই অবস্থানে এখন তারা অনড়িয়ে আছেন এবং পুরো সমাবেশ কেন্দ্রিক আসলে এখানে আমরা যেটা দেখেছি, দল মত নির্বিশেষে শ্রেণী বৈষম্য নানান পেশাজীবীরাই আসলে এই সমাবেশে অংশ নিয়েছেন। যেখানে সবচেয়ে বড় একটি অংশ হচ্ছে শিক্ষার্থী, যে শিক্ষার্থী এবং সেই সব শিক্ষার্থীদের সাথেও আমরা কথা বলেছি। শিক্ষার্থীরা বারবারই বলছেন যে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি যে অবনতি, এই অবনতির দায় অবশ্যই সরকারকে নিতে হবে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির এই ফাঁক ফোকর দিয়েই আসলে হাদিকে হত্যা করা হয়েছে, এমনটাই তারা বলছেন। এবং এই দায় থেকে সরকার কোনোভাবেই নিষ্কৃতি পেতে পারেন না এবং তারা বলছেন যে সরকারের যেসব উপদেষ্টারা আছেন নিজেদের সুবিধাটাই দেখছেন, জনগণের কোনো সুবিধায় তারা বিবেচনা করছেন না। যে দায়িত্ব নিয়ে জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের পর তারা দায়িত্ব নিয়েছিলেন, যে স্বপ্ন দেখিয়েছিলেন, যে রক্তস্নাত অভ্যুত্থানের মধ্য দিয়ে তারা ক্ষমতায় এসেছিলেন, সব কিছু তারা সেই স্বপ্ন, জনসাধারণের সেই স্বপ্নগুলো তারা চুরমার করে দিয়েছেন, খান খান করে দিয়েছেন, এমনটাই তারা দাবি করেন এবং বলছেন এখন পর্যন্ত আসলে জনগণের যে চাওয়া ছিল সেই চাওয়ার কোনো প্রতিফলন সরকারের কাছ থেকে দেখতে পাননি। এবং শুধু তাই নয়, তারা এখন যে বিষয়ে সবচেয়ে বেশি জোর দিচ্ছে হাদির হত্যাকারীদের যে কোনোভাবে যে কোনো মূল্যে দেশে ফিরিয়ে এনে তাদের সাজা কার্যকরের রূপরেখা তারা চাচ্ছেন এবং বলছেন লম্বা সময় পেরিয়ে গেছে, এখনো পর্যন্ত হাদির মূল হত্যা যারা টার্গেট করে হাদিকে কাছ থেকে হত্যা করেছেন সেই তাদেরকেই এখন তারা বলছেন যে আমরা গণমাধ্যম থেকে শুরু করে নানা মাধ্যমে জানতে পেরেছি যে মূল যারা পরিকল্পনাকারী, মূল যারা হত্যাকারী তারা দেশের বাইরে চলে গেছে। আইন শৃঙ্খলা বাহিনীর এই ফাঁক দিয়ে আসলে কীভাবে দেশের বাইরে চলে গেলেন সেই প্রশ্নও তারা রাখছেন এবং বারবারই বলছেন যে দেশের বাইরে হোক বা দেশের ভেতরে হোক এই সন্ত্রাসীরা, এই আততায়ীরা যে যেখানেই থাকুক না কেন তাদেরকে বিচারের আওতায় আনতে হবে, তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি। শাহবাগের এই যে গণজাগরণ আবার জেগে উঠেছে, এই গণজাগরণ কিছুতেই থামবেন না, এমন মেসেজ সকাল থেকেই দেওয়া হচ্ছে এবং ইতিমধ্যে ডাকসু নেতারাও কথা বলা শুরু করেছেন। তারাও সেই একই ধারাবাহিকতায় একইভাবেই কথা বলছেন, এই দেশকে আবারও নতুনভাবে জাতাকলে পিষ্ট করার চক্রান্ত চলছে এবং সেটা কোনোভাবে হতে দেওয়া হবে না, এমনটাই তারা বলছেন। তারা বলছেন যে আমাদের কাছে তথ্য আসছে আবারও আসলে ভারতীয় আগ্রাসন নানাভাবে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলতে চাচ্ছে সেই পূর্বের মতো, সেই ভারতীয় প্রেসক্রিপশনে দেশ পরিচালনা করার একটা চক্রান্ত চলছে, এমনটাই তারা দাবি করছেন। এবং ইতিমধ্যে আসলে দেখতে পাচ্ছি আসলে পুরো শাহবাগ চত্বরে তিন ধরনের ঠাঁই নেই। জুমার নামাজ আশপাশের বিভিন্ন মসজিদ থেকে জুমার নামাজ শেষ করে মুসাল্লি থেকে শুরু করে শিক্ষার্থী, নানা পেশার মানুষ আসলে এই আগ্রাসন বিরোধী সমাবেশে অংশ নিচ্ছেন। আমরা হয়তো দেখাতেও পারছি যে সড়কগুলো আছে, বিশেষ করে শাহবাগ চত্বরের সড়কগুলো, বিক্ষোভকারীরা অবস্থান নিয়েছেন। দর্শক, আমরা আরেকবার শাহবাগে যাচ্ছি আমাদের আরেক সহকর্মীর কাছে। আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আমাদের আরেক সহকর্মী আলামিন হক অহক। তিনি শাহবাগের আরও পরিস্থিতি আমাদের সামনে তুলে ধরবেন। অহন, দুটি মিছিল হওয়ার কথা, আপনি এখন যেখানে রয়েছেন শাহবাগে সেখানকার চিত্র আমাদের সামনে আরেকবার তুলে ধরেন। বিক্ষোভ
মিছিল, সব বিক্ষোভ মিছিল এই শাহবাগে এসে মিশেছে এবং আমি যদি সরাসরি সেই দৃশ্য দেখাতে চাই, আমরা নামাজের পরেই আমি বাইতুল মোকাররমে ছিলাম, সেখান থেকেও বেশ কয়েকটি মিছিল খণ্ড খণ্ড মিছিল এসে এখানে বসেছে। এছাড়াও এই শাহবাগ চত্বরের আশেপাশে অনেক মসজিদে মুসল্লিরা নামাজ শেষে ঠিক শাহবাগ চত্বরে এসে তারা নানান স্লোগান দিচ্ছিলেন। এবং একই সঙ্গে বলে রাখি, এই শাহবাগ চত্বরে শহীদ ওসমান হাদি চত্বর নামকরণ করেছেন অনেকেই এবং তারা সেটি বলার চেষ্টা করছেন এবং একই সঙ্গে তারা বলছেন ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা, আধিপত্যবাদের বিষয়ে কথা বললেই যখন নানানভাবে নানান ত্যাগ দেওয়া হয় সেই বিষয়গুলো নিশ্চয় সামনের দিনে আর হবে না। একই সঙ্গে যে খুনি আছে সেই খুনির বিচারের কথা তারা বলছিলেন। আমরা দেখছিলাম শাহবাগ চত্বর একেবারে কানায় কানায় পূর্ণ হয়ে গেছে এবং আমি যে পথ ধরে আসছিলাম শাহবাগের দিকে, সেখানেও আমি দেখছিলাম অনেকে পায়ে হেঁটে রিকশায় এই দিকে আসার চেষ্টা করছিলেন এবং তাদের সঙ্গে কথা হয়েছে। তারা বলছিলেন হাদি হত্যার বিচার তারা চান এবং বিশেষ করে অনেকেই দাবি করছেন হাদির খুনিরা এই মুহূর্তে ভারতে পালিয়ে আছে, সেই ভারত সরকারকে আহ্বান করছেন যেন সেই খুনিদেরকে ফিরিয়ে দেওয়া হয়। শুধু হাদির খুনি নয়, জুলাই আন্দোলনে যেসব হত্যাযজ্ঞ হয়েছে সেই হত্যাযজ্ঞের নেপথ্যে যারা ছিলেন, এখন যারা ভারতে অবস্থান করছেন, সেই সব খুনিদেরকেও ফিরিয়ে দেওয়ার উদাত্ত আহ্বান তারা করছেন এবং একই সঙ্গে বলছেন ভারত বাংলাদেশের নিকটতম একটি দেশ এবং এই দেশের ভূখণ্ড বাংলাদেশের চারদিক দিয়ে, সুতরাং ভারত নিশ্চয়ই বাংলাদেশের বিষয়টি বুঝবে এবং সেই সব খুনিদেরকে ফিরিয়ে দেবে। এখানে দর্শক, আমাদের সহকর্মী অহন জানাচ্ছিলেন শাহবাগের আরো পরিস্থিতি। দর্শক, এদিকে ওসমান হাদির মরদেহ দেশে পাঠানোর প্রক্রিয়া চলছে। সিঙ্গাপুর জেনারেল হাসপাতাল থেকে সরাসরি এয়ারপোর্টে নিয়ে যাওয়া হবে। বাংলাদেশ বিমানের একটি বাণিজ্যিক ফ্লাইটে সিঙ্গাপুর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হবে। স্থানীয় সময় শুক্রবার বিকেল 3:50 ফ্লাইটটি সিঙ্গাপুর ছাড়বে। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইটটির সম্ভাব্য অবতরণের সময় সন্ধ্যা 6:05। এর আগে ওসমান হাদির প্রথম জানাজা সিঙ্গাপুরের দ্য আঙ্গুলিয়া মসজিদে সকাল 10টায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, কিন্তু সময় স্বল্পতা এবং নিরাপত্তা ক্লিয়ারেন্স না পাওয়ায় তা আর সম্ভব হয়নি। শনিবার বাদ জোহর ওসমান হাদির জানাজা মানিক মিয়া এভিনিউতে অনুষ্ঠিত হবে, জানিয়েছে ইনকিলাব মঞ্চ। কিছু বিচ্ছিন্ন ও উগ্র গোষ্ঠীর দ্বারা সংঘটিত সকল প্রকার গণহিংসা প্রতিরোধের আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকার। দুপুরে এক বিবৃতিতে সহিংসতা, ভীতি প্রদর্শন, অগ্নিসংযোগ এবং সম্পত্তি ধ্বংসের সকল কর্মকাণ্ডের নিন্দা জানানো হয়। বৃহস্পতিবার রাতে ডক্টর মোহাম্মদ ইউনূস জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে হাদির হত্যাকারীদের দ্রুত আইনের আওতায় আনার প্রতিশ্রুতি দেন। ভাষণে দেশবাসীকে ধৈর্য ধরার আহ্বান জানান তিনি। একই সাথে শনিবার একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেন প্রধান উপদেষ্টা। শুক্রবার দুপুরে অন্তর্বর্তী সরকারের বিবৃতিতে বর্তমান সময়কে দেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ উল্লেখ করা হয়। বলা হয়, গণতান্ত্রিক রূপান্তরের মধ্য দিয়ে যাচ্ছে জাতি। যারা বিশৃঙ্খলায় লাভবান হয় তাদের হাতে রূপান্তরকে ব্যাহত হতে দেয়া যাবে না। বিবৃতিতে আরও বলা হয়, সংসদ, নির্বাচন ও গণভোট কেবল রাজনৈতিক কার্যক্রম নয়, এগুলো পবিত্র জাতীয় অধিকার। সেই স্বপ্ন বাস্তবায়নের পথেই শহীদ হয়েছেন শরীফ ওসমান হাদি। তার আত্মত্যাগ ও স্মৃতিকে সম্মান জানাতে সংযম, দায়িত্বশীলতা এবং ঘৃণা প্রত্যাখ্যানের দৃঢ় অঙ্গীকার গ্রহণের আহ্বান আসে বিবৃতিতে। ওসমান হাদির অকাল মৃত্যুতে আগামী শনিবার সিঙ্গাপুরে চিকিৎসাধীন জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখভাগের অকুতোভয় যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি আর আমাদের মাঝে নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শরীফ ওসমান হাদির এই অকাল মৃত্যুতে আমি গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি। তার প্রয়াণ দেশের রাজনৈতিক ও গণতান্ত্রিক পরিসরে এক অপূরণীয় ক্ষতি। শরীফ ওসমান হাদির অকাল মৃত্যুতে আগামী শনিবার একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করছি। ওসমান হাদি হত্যার প্রতিবাদে গাজীপুর চৌরাস্তায় ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে ছাত্র জনতা। এ বিষয়ে আমরা আরো জানবো আমাদের সহকর্মী পলাশ প্রধানের কাছ থেকে। পলাশ প্রধান, কি অবস্থা দেখছেন গাজীপুরের, সব মিলিয়ে জানাবেন আমাদের একটু।
2টার পর থেকে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক এই চান্দনা চৌরাস্তা এলাকায় কিন্তু ছাত্র জনতা এবং এনসিপি সহ তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা কিন্তু তারা ঢাকা ময়মনসিংহ মহাসড়কে অবরোধ করে তারা বিক্ষোভ করছে। সেই চিত্র যদি একটু দেখাই এবং বলবো যে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পাশে কিন্তু ঢাকা টাঙ্গাইল সড়ক রয়েছে, সেটিও কিন্তু অবরোধ করে তারা বিক্ষোভ করছে। তারা বলছে হাতি এবং ঢাকা না দিল্লি, ঢাকা ঢাকা বিভিন্ন স্লোগানে মুখরিত করছে পুরো গাজীপুর চৌরাস্তা এলাকায়। আমরা খবর পেয়েছি কিছুক্ষণ আগে কিন্তু টঙ্গীতে এবং গাজীপুরের শিববাড়ি এলাকা সেখানে কিন্তু পৃথকভাবে তারা বিক্ষোভ করছে। তারা বলছে এখান থেকে বিক্ষোভ করে তারা ঊর্ধ্বতন যারা রয়েছে এনসিপি নেতাকর্মীরা তাদের সাথে কথা বলে তারা শিববাড়ির দিকে প্রবেশ করবে, এমন একটি আসলে তাদের কিন্তু কর্মসূচি রয়েছে। এবং আমরা দেখছি যে তৌহিদের জনতা ইসলামিক ফ্রন্ট একটি সংগঠন নামে কিন্তু তারা আরেকটি বিশাল একটি মিছিল নিয়ে চৌরাস্তার দিকে আসছে, এমন দৃশ্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তবে এখন পর্যন্ত যদি বলি সেক্ষেত্রে বলবো যে চৌরাস্তা এলাকায় কিন্তু আমরা দেখছি যে ছাত্র জনতা যারা রয়েছে তারা কিন্তু আসলে বিশাল একটি ঐক্যজোট হয়ে তারা বিক্ষোভ করছে বেশ আধা ঘন্টা যাবতীয়। তারা বলছে যে এই যে চৌরাস্তা এলাকায় এই চৌরাস্তা এলাকায় তারা অচল করে দিবে, এখান দিয়ে আসলে কোনো যাতায়াত কোনো পরিবহন যেতে দিবে না যতক্ষণ পর্যন্ত তাদের এই যে দাবিগুলো, অর্থাৎ এই যে হাদিকে যারা হত্যা করা হয়েছিল তারা দেশের বাইরে থাকুক আর যেখানেই থাকুক না কেন তারা তাদেরকে যতক্ষণ পর্যন্ত দেশের মাটিতে এনে বিচার না করা হবে ঠিক ততক্ষণ পর্যন্ত তারা প্রতিনিয়ত আন্দোলন চালিয়ে যাবে, এমনটা কিন্তু তারা বলছে। কিছুক্ষণ আগে আমরা এখানে যারা ছাত্র জনতা যারা নেতাকর্মী রয়েছে তাদের সাথে কথা বলছি, তারা বলছে যে গতকাল খবরের পর থেকে অর্থাৎ যখনই খবর পেয়েছে হাদির সবশেষ খবর এয়ারপোর্ট থেকে কিন্তু তারা কিন্তু দেখেছি আমরা গাজীপুরের বিভিন্ন পয়েন্টে তারা ফুলে ফেপে উঠেছে। এখন পর্যন্ত তাদের চলমান রয়েছে, সেটি আসলে চলমান থাকবে। জি পলাশ প্রধান, ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, পলাশ প্রধান জানাচ্ছিলেন গাজীপুরের খবরাখবর। প্রথম আলো ও ডেইলি স্টার ভবনে হামলার কারণে প্রকাশনা বন্ধ রেখেছে পত্রিকা দুটি। অনলাইনেও তাদের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ। পাঠকদের কাছে দুঃখ প্রকাশ করে দ্রুতই প্রকাশনা শুরুর আশ্বাস দিয়েছে পত্রিকা দুটি। বৃহস্পতিবার রাতে হয় হামলা। প্রত্যক্ষদর্শীরা জানান ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুতে ক্ষুব্ধ হয়ে ওঠে সাধারণ মানুষ, জড়ো হয় শাহবাগে। সেখান থেকে মিছিল নিয়ে প্রথমে প্রথম আলো কার্যালয়ের সামনে যায় তাদের একাংশ, করে ভাঙচুর ও অগ্নিসংযোগ। পরে বিক্ষুব্ধরা যায় ডেইলি স্টার কার্যালয়ে, সেখানেও আগুন দেয় তারা। রাতে ছায়ানটেও যায় হামলাকারীরা। ভবনের 4 তলা পর্যন্ত ভাঙচুরের পাশাপাশি গুরুত্বপূর্ণ নথি নষ্ট করে। এদিকে সকালে প্রথম আলোর সামনে বিক্ষুব্ধ জনতার তোপের মুখে পড়েন সিনিয়র সাংবাদিক সেলিম খান। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি কাজ করছে সেনাবাহিনী ও বিজিবি। যারা পারপেট্রেটর, যারা এটার সাথে জড়িত তাদেরকে আইনের আওতায় নিয়ে আসবো, এইটাই সকলের সহযোগিতা কামনা করি। কিন্তু এই যে ভাঙচুর করা, পুরানো, এটা তো রাষ্ট্রীয় সম্পদ নষ্ট হচ্ছে, এইটা অনাকাঙ্ক্ষিত। সকলকে ধৈর্য ধরে যে কোনো সিচুয়েশন মোকাবেলা করার জন্য আমি আহ্বান করি। মব সৃষ্টি করে প্রথম আলো, ডেইলি স্টার ও ছায়ানট ভাঙচুরের ঘটনায় প্রতিবাদ জানিয়েছে নাগরিক সমাজ। সকালে কারওয়ান বাজারে প্রথম আলো ও ডেইলি স্টার ভবনের সামনে উপস্থিত হন তারা। হাদি হত্যার বিচার দাবি করেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। তাদের পক্ষ থেকে বলা হয়, দেশকে পরিকল্পিতভাবে অস্থিতিশীল করার চেষ্টা করা হচ্ছে। উস্কানি দিয়ে আবারও শেখ হাসিনার কায়দায় দেশ বিভাজিত করার চেষ্টা করছে একটি মহল। তাদের প্রত্যেককে গ্রেফতারের দাবি জানান তারা। সংবাদ মাধ্যমগুলোতে এবং সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলোতে হামলা হয়েছে। আজকে যদি আপনাদের মনে হয় যে আজকে প্রথম আলো, ডেইলি স্টার কিংবা ছায়ানট আক্রান্ত হলে আপনাদের সুবিধা, আপনাদেরকে জানিয়ে দিতে চাই এই প্রতিশোধ পরায়ণতা কোনোভাবেই কোনো মানুষকে এই প্রতিশোধের আগুন থেকে বেঁচে থাকতে দেবে না। বাংলাদেশকে যারা পরিষ্কারভাবে অস্থিতিশীল করার চেষ্টা করছে, এখানে সহিংসতা উস্কে দেওয়ার চেষ্টা করছে, বাংলাদেশকে আবারও শেখ হাসিনার কায়দায় বিভাজন করার চেষ্টা করছে, তাদের প্রত্যেককে গ্রেফতার করা হোক। প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে হামলার ঘটনায় পত্রিকা দুটির সম্পাদকের সঙ্গে ফোনে কথা বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান ও ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনামের প্রতি
গভীর সমবেদনা জানিয়েছেন তিনি। প্রধান উপদেষ্টা বলেন, সংবাদকর্মীদের উপর অনাকাঙ্ক্ষিত ও নেককারজনক হামলা গভীরভাবে ব্যাহত করেছে। এই দুঃসময়ে সরকার তাদের পাশে আছে উল্লেখ করেন ডক্টর ইউনূস। বলেন, দেশের শীর্ষ দুটি প্রতিষ্ঠানের উপর হামলা স্বাধীন গণমাধ্যমের উপর হামলা শামিল। এই ঘটনা গণতান্ত্রিক অগ্রযাত্রা ও স্বাধীন সাংবাদিকতার পথে বাধা সৃষ্টি করেছে বলে ডক্টর মোহাম্মদ ইউনূস জানান। খুব শিগগিরই এই সম্পাদকদের সঙ্গে সাক্ষাৎ হবে বলেও জানান প্রধান উপদেষ্টা। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুতে তার গ্রামের বাড়ি ঝালকাঠির নলছিটিতে শোকাবহ পরিবেশ। খাসমহল এলাকায় হাদির গ্রামের বাড়িতে চলছে মাতম। স্বজনরা কোনোভাবে মেনে নিতে পারছেন না অনাকাঙ্ক্ষিত এই মৃত্যু। সদা হাস্যোজ্জ্বল হাদির মৃত্যুর খবরে শোকস্তব্ধ গোটা এলাকা। মৃত্যু সংবাদ পাওয়ার পরপরই বাড়িতে ভিড় জমান স্বজন প্রতিবেশীরা। তারা বলেন, ভারতীয় আধিপত্যবাদ বিরোধী লড়াইয়ে সক্রিয় থাকার কারণেই হাদিকে হত্যা করা হয়েছে। হাদির জানাজা ও দাফনের বিষয়ে দেশবাসী যে সিদ্ধান্ত নেবে সেটাই চূড়ান্ত বলেও জানান স্বজনরা। হাদি ভাইয়ের খুনিকে যতক্ষণ পর্যন্ত ইন্ডিয়া থেকে না দিবে ততক্ষণ পর্যন্ত পুরো বাংলাদেশ অচল থাকবে। আমরা অতীতেও অনেক অবহেলার কথা শুনছি, কিন্তু এবার আর কোনো আমরা অবহেলার কথা শুনতে চাই না। আমার ভাইকে যারা শহীদ করেছে, আমরা চাই যেই আসামি ধরা পড়েছে তাদেরকে অতি বিলম্বে তাদেরকে ফাঁসি দিতে হবে, এবং যেই আসামি এখনো পলাতক আছে তাদেরকে ধরে এনে তাকে দ্রুত ফাঁসি দিতে হবে। দর্শক, ঝালকাঠির নলছিটি বাস স্ট্যান্ডও বিক্ষোভ হচ্ছে। আমরা সেখানকার খবরাখবরও জানবো আমাদের সহকর্মী কাউসার হোসেনের কাছ থেকে। তিনি আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন। কাউসার, সেখানে নিশ্চয়ই অনেকেই যাচ্ছেন। দর্শক দুঃখিত, কাউসার সেখানকার পরিস্থিতি আমাদের জানাবেন। মার্কি জুম্মার নামাজের পরপরই কিন্তু এই নলছিটি এলাকায় যতগুলো মসজিদ আছে সেই মসজিদ থেকে ছোট ছোট মিছিল নিয়ে এই বাস স্ট্যান্ড এলাকায় জড়ো হয়েছিলেন ধর্মপ্রাণ মুসল্লিরা, এবং পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ছিলেন, স্থানীয় নেতৃবৃন্দ ছিলেন এবং সাধারণ মানুষ ছিলেন, বিভিন্ন পেশাজীবী মানুষ ছিলেন, এবং তারা এই নলছিটি শহরে বিক্ষোভ মিছিল করেছেন এবং বিক্ষোভ মিছিল শেষে উপজেলা চত্বরে বিক্ষোভ করেছেন, এবং বিক্ষোভ মিছিল শেষে কিন্তু তারা এই নলছিটি বাস স্ট্যান্ডে এসে একটি বিক্ষোভ সমাবেশ করেছেন, এবং সমাবেশ থেকে তারা একটি দাবি জানিয়েছেন যে এই হাদি হত্যার সাথে যারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত প্রত্যেককে বিচারের আওতায় আনতে হবে। যারা দেশে আছে তাদেরকে দ্রুত গ্রেফতার করতে হবে, বা যারা পালিয়ে গেছে ভারতে বা অন্য জায়গায় তাদেরকে দেশে ফিরিয়ে আনতে হবে, এবং এই হাদি হত্যার বিচার যদি নিশ্চিত করা না হয় তাহলে হাদির মতো অন্য কেউ এই বিভিন্ন দুর্নীতির প্রতিবাদ করবেন না, বা এই প্রতিবাদের যে কণ্ঠ সেটি নিস্তেজ হয়ে যাবে। তাই হাদিকে বাঁচিয়ে রাখতে, হাদিকে যারা হত্যা করেছে তাদেরকে দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় আনার জন্য সরকারের প্রতি দাবি জানানো হয়েছে, এবং নলছিটিবাসী সকাল থেকেই কিন্তু আমরা দেখেছি তারা শোকাহত হাদির বাড়িতে যাচ্ছেন, সান্ত্বনা দিচ্ছেন, এবং দুপুর নাগাদ হাদির বাড়িতে যারা ছিলেন, হাদির বোন এবং ভগ্নিপতি, তারা কিন্তু ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে গেছেন। মারফি। কাউসার, ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির মৃত্যুতে সারা দেশে বিক্ষোভ অব্যাহত। সকালে গাজীপুরের চান্দনা চৌরাস্তায় অবস্থান নেন এনসিপি নেতাকর্মীরা। হাদি হত্যার প্রতিবাদে বিক্ষোভ করেন তারা। এ সময় নেতাকর্মীরা বলেন, ওসমান হাদি ছিলেন ভারতীয় আধিপত্যবাদ বিরোধী লড়াইয়ের অগ্রসৈনিক। তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। হত্যাকারীদের অবিলম্বে আইনের আওতায় আনার দাবি জানান বিক্ষোভকারীরা, নতুবা কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন তারা। নেত্রকোনায় সকালে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। এতে অংশ নেন এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। প্রেস ক্লাব চত্বরে শেষ হয় মিছিলটি। পরে অনুষ্ঠিত হয় সমাবেশ। হাদির মূল খুনিরা এখনও ধরা না পড়ায় ক্ষোভ জানান বক্তারা। স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি তোলেন তারা। ওসমান হাদি হত্যাকাণ্ডের প্রতিবাদে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার সামনে অবস্থান কর্মসূচি পালন করে ছাত্র জনতা। এ সময় বিক্ষুব্ধরা বলেন, অবিলম্বে হত্যাকারীদের আইনের আওতায় এনে সর্বোচ্চ সাজা নিশ্চিত করতে হবে। এজন্য সরকারকে কঠোর অবস্থান নেয়ার দাবি জানান তারা।
দেশে ফেরার জন্য ট্রাভেল পাসের আবেদন করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নিজ ও স্বজনদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের 6টি টিকিট কেটেছেন। সবকিছু ঠিক থাকলে 25 ডিসেম্বর বেলা 12টার দিকে পৌঁছাবেন ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। উন্নত চিকিৎসা নিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডনে যান 2008 সালে। 17 বছর 3 মাস পর দেশে ফিরছেন তিনি। তবে পাসপোর্ট না থাকায় দেশে ফিরতে দরকার হবে ট্রাভেল পাস। পররাষ্ট্র উপদেষ্টা বৃহস্পতিবার জানান, লন্ডনে বাংলাদেশ হাইকমিশনে ট্রাভেল পাসের আবেদন করেছেন তিনি। দেশে ফেরার প্রায় সকল প্রস্তুতি সেরে ফেলেছেন তারেক রহমান। 24 ডিসেম্বর ঢাকাগামী নিয়মিত ফ্লাইট BG202-তে দেশে ফিরবেন তিনি। এজন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে নিজ স্বজনদের জন্য 6টি টিকিট কেটেছেন বিএনপির শীর্ষ নেতা। 25 ডিসেম্বর বেলা 11:50 ফ্লাইটটি ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। বিএনপির পক্ষ থেকে জানানো হয়, ঢাকায় তারেক রহমানের অভ্যর্থনা ও নিরাপত্তার ব্যবস্থা নিয়েছে তার দল। এম এ আজিজ, যমুনা নিউজ, ঢাকা। ওসমান হাদির হত্যার টার্গেট কিলিং বলে মন্তব্য করেছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সাবেক সদস্য ডাক্তার জাহেদুর রহমান। সকালে ডিবেট ফর ডেমোক্রেসির অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা দরকার। তারেক রহমান সহ যারা ঝুঁকিতে রয়েছেন তাদের সকলের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি বলেও মনে করেন ডাক্তার জাহেদ। প্রথম আলো ও ডেইলি স্টারে আগুন দেওয়ার বিষয়ে ডাক্তার জাহেদ বলেন, পত্রিকাগুলোর বিরুদ্ধে সমালোচনা থাকলেও অগ্নিসংযোগ অনাকাঙ্ক্ষিত বলেন তিনি। আলোর বিরুদ্ধে প্রচুর সমালোচনা, ডেইলি স্টারের বিরুদ্ধে প্রচুর সমালোচনা ছিল, যেটা ভেঙে আগুন লাগিয়ে দেওয়া যায় নাই। এমনকি ডেইলি স্টারে সাংবাদিকদের এবং অন্যান্য কর্মীদের জীবন হুমকির মুখে পড়েছিল। তো এই যে পরিস্থিতি হচ্ছে, এই স্টেবিলিটিটা দরকার। সুতরাং আমি মনে করি জনাব তারেক রহমানের ব্যাপারে অবশ্যই সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা নেওয়া দরকার এবং তারকে হত্যা করে ফেলতে হবে এই ধরনের ঝুঁকি বা এই ধরনের ইচ্ছে অনেকের থাকার যথেষ্ট যৌক্তিক কারণ আছে। আমি মনে করি এসএসএফ এর কথা এসছে, তাকে এসএসএফ এর নিরাপত্তাই দেওয়া উচিত। তো তারেক রহমান না, যারা যারা ঝুঁকিতে আছেন প্রত্যেকের ব্যাপারেই সিরিয়াস পদক্ষেপ নেওয়া উচিত বলে আমি মনে করি। বিতর্কিত বাণিজ্য চুক্তি ঘিরে ব্যাপক বিক্ষোভ হয়েছে বেলজিয়ামে। কৃষকদের সাথে নিরাপত্তা কর্মীদের সংঘর্ষে রণক্ষেত্র দেশটির রাজধানী। সহিংসতা ছড়ায় ইউরোপীয় ইউনিয়নের পার্লামেন্টের বাহিরেও। ট্র্যাক্টর দিয়ে শহরের মূল সড়ক অবরোধ করেন বিক্ষোভকারীরা। সড়কে আলুসহ বিভিন্ন কৃষি পণ্য ফেলে করা হয় অভিনব প্রতিবাদ। ব্যাপক ভাঙচুরের শিকার বিভিন্ন স্থাপনা। এ সময় বেশ কয়েকজনকে আটক করে বেলজিয়াম পুলিশ। রাজপথে আলু ফেলে চলছে প্রতিবাদ। সেই আলু দিয়েই ছোড়া হচ্ছে ঢিল। লক্ষ্য নিরাপত্তা কর্মীরা। এই দৃশ্য বেলজিয়ামের। কদিন ধরেই বিতর্কিত বাণিজ্যিক চুক্তি ঘিরে ইউরোপের কয়েকটি দেশে চলছে আন্দোলন। বৃহস্পতিবার 1.5 শতাধিক ট্রাক্টর নিয়ে ব্রাসেলসে রওনা দেন কমপক্ষে 10,000 কৃষক। নেন মূল সড়কগুলোয় অবস্থান। টায়ার জ্বালিয়ে ট্রাক্টর দিয়ে বন্ধ করা হয় একাধিক রাস্তা। চুক্তিটি কৃষি খাতের জন্য খারাপ হবে, কারণ এমন সব পণ্য আমদানি করা হবে যা দেশেই আরো ভালো মানের উৎপাদন করা সম্ভব। ইউরোপীয়দের স্বাস্থ্য তো বটে, কৃষকদের ভবিষ্যতের প্রশ্ন। ইউর হাত থেকে ইউরোপের কৃষির ভবিষ্যৎকে রক্ষা করতে এসেছি। কৃষি খাতের বাজেট কমিয়ে তার পরিবর্তে অস্ত্র কেনার সিদ্ধান্তের বিরুদ্ধে আমরা। এক পর্যায়ে ইউরোপীয় ইউনিয়নের পার্লামেন্ট এলাকায় পৌঁছায় সহিংসতা। আশপাশের ভবনের ভাঙচুর শুরু করে বিক্ষুব্ধ কৃষকরা। বাধা দিলে ব্যাপক সংঘর্ষ বাধে পুলিশের সাথে। আলু ডিম ছোড়ার জবাবে টিয়ার শেল, জলকামান ব্যবহার করে নিরাপত্তা কর্মীরা। আটক হয় অনেকেই। লাতিন আমেরিকার বাণিজ্যিক ব্লক মার্কোসুরের সাথে চুক্তি করার কথা ইউরোপীয় ইউনিয়নের, জানিয়ে ক্ষুব্ধ ইউরোপীয় কৃষকরা। তাদের অভিযোগ, চুক্তিটি বাস্তবায়িত হলে কম দামে পণ্য আমদানির কারণে হুমকিতে পড়বে ইউরোপের কৃষিখাত। তীব্র জনরোষে জানুয়ারি পর্যন্ত পেছানো হয়েছে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান। অনিক রহমান, যমুনা নিউজ। খুলনায় দুর্বৃত্তদের গুলিতে এক সাংবাদিক নিহতের ঘটনায় এখনো মামলা হয়নি, আটক হয়নি কেউ। নিহত ইমদাদুল হক মিলন খুলনার একটি আঞ্চলিক পত্রিকার স্থানীয় প্রতিনিধি ছিলেন। বৃহস্পতিবার রাতে নগরীর আড়ংঘাটা থানার ষোলুয়া বাজার এলাকায় হয় এই ঘটনা। পুলিশ ও স্থানীয়রা জানায়, মিলন ও দেবাশিস একটি চায়ের দোকানে বসেছিলেন। এ সময় কয়েকজন লোক তাদের 3 দিক ঘিরে 2 রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। পরে মিলনের মাথায় অস্ত্র ঠেকিয়ে গুলি করে তারা। ঘটনাস্থলে মারা যান মিলন। মাথায় গুলিবিদ্ধ দেবাশিসের অবস্থাও গুরুতর।
ওসমান হাদির মৃত্যুর ঘটনায় রাজধানী ঢাকা সহ সারা দেশে বিশেষ দোয়া ও প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে। বায়তুল মোকাররম জাতীয় মসজিদে জুমার নামাজ শেষে হাদির আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে সাধারণ মুসল্লিরা অংশ নেন। ওসমান হাদির রুহের মাগফিরাত কামনা করে রাষ্ট্রীয়ভাবে এই বিশেষ দোয়া মোনাজাতের আয়োজন করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী শরীফ ওসমান হাদির রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয় কেন্দ্রীয় মসজিদে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা দোয়া মোনাজাতে অংশ নেন। এছাড়াও ঢাকেশ্বরী মন্দিরে ওসমান হাদির জন্য বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। প্রার্থনায় অংশ নেন সনাতন ধর্মাবলম্বী সাধারণ মানুষ। ওকে দর্শক, শাহবাগ এলাকার আরও একজন সহকর্মী আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আমাদের সেখানকার খবরাখবর জানাতে। আমরা যুক্ত হচ্ছি তার কাছে। শামীম, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে নিশ্চয়ই অনেকে যোগ দিচ্ছেন সমাবেশের সার্বিক অবস্থা সেখানকার কেমন, সব মিলিয়ে আমাদের একটু বিস্তারিত জানাবেন। শুরু হয়েছে আসলে আনুষ্ঠানিক যে কার্যক্রম সেই কার্যক্রম শুরু হয়েছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মিছিল এসেছে, বায়তুল মোকাররম থেকে মিছিল এসেছে, আশপাশের মসজিদগুলো থেকে নামাজ শেষ করে মুসাল্লিরা এখানে ছোট ছোট মিছিল নিয়ে কোনো মিছিল বেশ দীর্ঘ মিছিল নিয়ে আসলে শাহবাগ মোড়ের এই যেটাকে তারা হাদি চত্বর হিসাবে ঘোষণা দিয়েছেন সেই হাদি চত্বরে এসেছেন এবং ইতিমধ্যে আনুষ্ঠানিক যে সমাবেশের কার্যক্রম সেটা শুরু হয়েছে, যেখানে ডাকসু নেতৃবৃন্দ থেকে শুরু করে আমরা দেখেছি ইসলামী আন্দোলনের নেতারাও এসেছেন। এর বাইরে দলমত নির্বিশেষে আসলে সবাই এই সমাবেশে অংশ নিয়েছে, যেখানে আসলে সবচেয়ে শিক্ষার্থীদের অংশগ্রহণ সবচেয়ে বেশি আমরা যেটা দেখেছি এবং শিক্ষার্থীদের বেশিরভাগই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এসেছেন এবং তারা বলছেন যে তারা আসলে এখানে একটা মেসেজ ক্লিয়ার করতে চান যে জুলাই আগস্টে ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিদায় হয়েছে, তারপর শিক্ষার্থীরা বা সেই জনতারা ঘরে ফিরে গেছে এমনটা ভাবার কোনো অবকাশ নেই এবং জুলাই আগস্টের সেই সব ছাত্র নেতাদের কোনোভাবে ভয় ভীতি দেখিয়ে আসলে কোনোভাবে কমিয়ে রাখা যাবে না এমনটাই তারা বলছেন এবং তারা বলছেন যত ভয় দেখানো হোক না কেন তারা কোনোভাবেই আর এই সড়ক ছেড়ে যাবেন না, যে কোনো মূল্যে যে কোনোভাবে শহীদ হাদির যে বিচার প্রক্রিয়া সেই বিচার প্রক্রিয়ার রূপরেখা সরকার থেকে ঘোষণা না দেওয়া পর্যন্ত তারা তাদের এই আন্দোলন এই কর্মসূচি অব্যাহত রাখবেন। একই সাথে তারা বলছেন সরকার হয়তো ভেবেছিল যে জুলাই আগস্টের যে ছাত্র জনতা তারা ঘরে ফিরে গেছে, তারা আর পথে নামবে না এবং যে প্রতিশ্রুতি নিয়ে এই সরকার আসলে ক্ষমতায় এসেছিল সেই প্রতিশ্রুতির কোনো কিছুই তারা বাস্তবায়ন করেনি, সেই প্রতিশ্রুতি রাখেনি এমনটাই তারা বলছেন এবং গত 2 বছরে আইন শৃঙ্খলা পরিস্থিতি এতটাই তলানিতে নেমেছে যে এখন জুলাই যোদ্ধাদের টার্গেট করা হচ্ছে এবং সেই টার্গেটের প্রথম শিকার হয়েছেন ওসমান হাদি। ঠিক একইভাবে বাকি যারা জুলাই যোদ্ধা তাদেরকেও এভাবেই টার্গেট করা হতে পারে বলে তারা মনে করেন, এমন ধরনের মন্তব্যই তারা করছিলেন। তারা বলছিলেন যে আজ হাদি গেছে, কাল আরেকজন যাবে, এরপরে আরেকজন যাবে, এভাবেই ফ্যাসিস্ট আওয়ামী লীগের যে আগ্রাসন, ভারতীয় যে আগ্রাসন সেই রূপরেখা আবারও এই দেশে বাস্তবায়ন হবে এমনটাই তারা দাবি করছেন। তারা তাদের বক্তব্যেই বলছেন যে ভারতীয় যে আগ্রাসন এই দেশ থেকে চলে গেছে সেই ভারতীয় আগ্রাসন আবার নতুন করে এই দেশে ফেরত আসতে দেওয়ার কোনো সুযোগ নেই। সেই ভারতীয় আগ্রাসনকে প্রতিরোধে ছাত্রজনতা আবারও মাঠে নেমেছে এবং তাদের সেই আগ্রাসন প্রতিরোধ করে প্রতিহত করে তবে এই জনতা আবারও ঘরে ফিরবে এমনটাই তারা মন্তব্য করছিলেন। একই সাথে
এই ছাত্র জনতা মনে করেন যে এই যে সরকার সেই যে জুলাই আন্দোলনের মধ্যে দিয়ে যে সরকার প্রতিষ্ঠিত হয়েছে, যে রক্তের উপর দিয়ে আসলে তারা ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছে, ক্ষমতার স্বাদ হয়েছে, তারা কোনোভাবেই আসলে সেই জুলাই আন্দোলনের যোদ্ধাদের যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সেই প্রতিশ্রুতির কোনোটাই বাস্তবায়ন করেননি। যে জন আকাঙ্ক্ষা ছিল সেই জন আকাঙ্ক্ষার ন্যূনতম বাস্তবায়ন করেনি, এমনটাই দাবি করছেন। তারা বলছেন দেশকে আরও ধ্বংস করা হয়েছে, দেশের অবকাঠামোগত ধ্বংস থেকে শুরু করে প্রশাসনিক ধ্বংস। দর্শক, আমাদের সহকর্মী শামীম আমাদেরকে জানাচ্ছিলেন শাহবাগের খবরাখবর। দর্শক, এই পর্যায়ে আমরা একটু যাব রংপুরে জুলাই স্মৃতিস্তম্ভের সামনে চলছে সর্বদলীয় সমাবেশ। সেখানে আছেন আমাদের সহকর্মী সরকার মাজহারুল মান্নান। আমরা সরাসরি সেখানকার পরিস্থিতিটা একটু জানছি। আমরা রংপুরের সমবেত সকল ধর্ম দল মত নির্বিশেষে তোমার দরবারে হাত তুলেছি। মাবুদ, আল্লাহ তোমাদের বাংলাদেশকে রক্ষা করো, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করো। আল্লাহ বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব প্রহরী রব্বুল আলামিন, বীর সেনানী, বীর সৈনিক, এ রব্বুল আলামিন আবশ্যক নেতা, রব্বুল আলামিন আল্লাহ ওসমান হাদি ভাই আমাদের মাঝ থেকে চলে গেছেন। মাবুদ গো, আল্লাহ তোমাদের ওসমান হাদি ভাইয়ের জীবনের সকল মানহানিগুলো মাফ করে দিয়ে দাও। আল্লাহ তাকে শাহাদাতের সর্বোত্তম মর্যাদা দান করো। আল্লাহ তাকে জান্নাতুল ফিরদৌস নসিব করো। আল্লাহ তার মাসুম বাচ্চার অভিভাবকত্ব গ্রহণ করো, তার পরিবারের অভিভাবকত্ব গ্রহণ করো। রব্বুল আলামিন খাস করে দোয়া করি মাবুদ, আল্লাহ আমরা এই ওসমান হাদি ভাইয়ের আল্লাহ যারা ওসমান হাদির রুহের মাগফিরাত কামনায় এই মুহূর্তে যে প্রতিরোধ সমাবেশটি হচ্ছিল, সেই প্রতিরোধ সমাবেশে এখন দোয়া অনুষ্ঠান হচ্ছে। সেই দোয়া থেকে তার রুহের মাগফিরাত কামনা এবং তিনি যে কারণে এই শহীদ হয়েছেন সেই তার যে কর্ম এবং আদর্শ কিভাবে বাস্তবায়ন করা যায় সেটি তারা নিশ্চিত করবে। এবং এখান থেকে একটা এখন মিছিল বের হবে। আমাদের যদি সুযোগ হয় সেই মিছিল থেকে আমরা আপনাদের সাথে সংযুক্ত থাকব। দর্শক, আমাদের সহকর্মী মাজহারুল মান্নান জানাচ্ছিলেন রংপুর থেকে সেখানকার খবরাখবর। নওগাঁয় বিদ্যুৎ সরবরাহের তার সুরক্ষায় চলছে বৃক্ষনিধন। প্রকৃতি বিনষ্ট করা কর্মকাণ্ডে ক্ষুব্ধ সচেতন নাগরিকরা। অন্যদিকে আইন অমান্য করে গাছ নষ্ট করেছে বিদ্যুৎ বিভাগ, অভিযোগ সড়ক জনপথের। নওগাঁ বাইপাস সড়কে এভাবেই প্রায় 750 তাল গাছের মাথা কেটে ফেলা হয়েছে। কুঠারের আঘাতে মরে গেছে অনেক গাছ। প্রকৃতির ভারসাম্য রক্ষায় প্রায় 3 কিলোমিটার জুড়ে সড়কের দুপাশে গাছগুলো রোপণ করা হয়েছিল 2 যুগ আগে। বৈদ্যুতিক তার রক্ষা করতে একপাশের গাছ উজাড় হয়ে যাচ্ছে। এমন কর্মকাণ্ডকে কাণ্ডজ্ঞানহীন বলছেন স্থানীয়রা। প্রতিটা থম্বা তাল গাছের উপর দেই, তাল গাছে একটু ডাল ছাড়লে কেটে দেওয়া হচ্ছে, ডাল ছাড়লে কেটে দেওয়া হচ্ছে। এই কারণে তাল গাছগুলো ধ্বংস হয়ে গেল সবগুলা। গাছের মাথা লোকেরা কাটে দিয়ে গেছে, কিছু গাছ মরে গেছে, আবার কিছু গাছ নিয়ে আছে। মন্দ তো চাই আমরা কয় কি করব, কাক বলবো বলে। নওগাঁ রাজশাহী মহাসড়কের পাশেও নির্মমতার শিকার বিভিন্ন প্রজাতির হাজারো গাছ। কারণে অকারণে এভাবে গাছ নিধন করায় উদ্বিগ্ন সচেতন নাগরিকরা। এমন কর্মকাণ্ড বন্ধে দিচ্ছেন জোর তাগিদ। এই যে গাছ কেটে কেটে দিচ্ছে, ছায়া হচ্ছে না, রাস্তার গাছ সব নিয়ে চলে গেলে ওখানে রোদ পড়ছে না। একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে গেল, আল্লাহ না করুক হয়ে গেল, ওই গাছ বড় গাছ থাকলে গাছে আটকে যায় অনেক সময়। এছাড়া গাড়ি রোড দিয়ে নিচে চলে যাওয়ার সম্ভাবনা বেশি না। এই গাছগুলা কাটাতে খুব অন্যায় হচ্ছে। প্রাকৃতিক দুর্যোগগুলো যেগুলো আসছে সেই দুর্যোগ থেকে আমরা রক্ষা পাবো না। গাছ যেহেতু আমাদের ছায়া দেয়, তাপ শোষণ করে এবং আপনার খেয়াল করবেন যে আমাদের কিন্তু বৃষ্টিপাত কমে যাচ্ছে। এই বৃষ্টিপাত কমে যাওয়ার মূল কারণ কিন্তু গাছপালা কমে যাওয়া। তাহলে দেখেন কতগুলো প্রভাব কিন্তু আমাদের প্রকৃতির উপর পড়ে আসছে। সড়ক ও জনপথ অধিদপ্তরের ভূমি ব্যবস্থাপনা নীতিমালা 2015 অনুযায়ী সড়কের জায়গায় অনুমতি সাপেক্ষে সীমানার শেষ প্রান্ত ব্যবহার করার বিধান রয়েছে, কিন্তু সেই আইন মানেনি বিদ্যুৎ বিভাগ। এমনকি গাছ কাটা বা ছাঁটাইয়ের অনুমতিও নেয়নি তারা। সড়কের পাশে যদি কোনো ইউটিলিটি শিফটিংয়ের অর্থাৎ বিদ্যুৎ লাইন, বাড়ির লাইন বা যে কোনো লাইন করতে গেলে
সরকারের অনুমোদন একান্ত প্রয়োজন। যারা গাছে ডালপালা কাটছে বা গাছের ক্ষতি করছে তারা আমাদের অনুমোদন নেয় নাই। উক্ত বিষয়ে আমাদের নলেজ আসার পর আমরা একটা কমিটি গঠন করছি। কমিটির রিপোর্ট, পূর্ণাঙ্গ রিপোর্ট পাওয়ার পর আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। এ বিষয়ে জানতে চাইলে নিয়ম মেনে গাছ কাটার দাবি নেসকোর নওগাঁ বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলীর। রোডস তো প্রথম যে রাস্তা শুরু থাকে পরে প্রশস্ত করে তখন আমাদের লাইনের কাছে রাস্তা চলে আসে। গোটা দেশব্যাপী বিদ্যুৎ বিভাগের নিয়ম মেনে গাছের ডালপালা কর্তন করা হয়, এটা নির্বিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের স্বার্থে। এদিকে সড়কের পাশের বৃক্ষ নিধন বন্ধে আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দিয়েছেন প্রতিবেশ কর্মীরা। শফিক ছোটন, যমুনা নিউজ, নওগাঁ। দর্শক, এই ছিল দুপুরের বাংলাদেশে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।